আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন। তিনি ভারতীয় উচ্চ পর্যায়ের বিভিন্ন মন্ত্রী এবং ব্যক্তিবর্গের সাথে মিটিং করছেন। স্বভাবতই আমাদের কৌতূহল রয়েছে যে তার এই মিটিংয়ে, তার এই আলোচ্য সূচিতে বাংলাদেশ রয়েছে কিনা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই প্রথম ভারত সফরে এলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং তার আজকে 24শে মে ভারতে আসবার কথা ছিল, কিন্তু তিনি একদিন আগেই গতকাল 23শে মে এসেছেন এবং তিনি সরাসরি গিয়েছেন কলকাতায়। কলকাতায় তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালস এবং মাদার তেরেসার সদনে গিয়েছিলেন, যেটি নিয়ে আমি গতকাল কথা বলেছিলাম। কিন্তু গতকাল তিনি দিল্লি গিয়েছেন এবং আজকে দিল্লিতে তিনি খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি 2 দফায় ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করেছেন এবং এই মিটিংগুলোতে অনেক বিষয় আলোচনা হয়েছে, এবং তারপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে তিনি মিটিং করেছেন। অজিত দোভালের সাথে মিটিংয়ে কি আলোচনা হলো? সেখানে মূলত আলোচনা হয়েছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের যে ক্রমশ প্রভাব বাড়ছে, সেই প্রভাব কি করে নিয়ন্ত্রণ করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের সন্ত্রাস, সামুদ্রিক নিরাপত্তা, বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংকট চলছে, যে এই যে ইরানকে আক্রমণ করা এবং তার ফলশ্রুতিতে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, বাহরাইন, ওমানে যে ইরান আক্রমণ করছে, ওভারঅল মধ্যপ্রাচ্যের সংকট নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এই সংকট কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তাদের মধ্যে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে যে যৌথ সামরিক মহড়া হতো সেটি কি করে আরো বৃদ্ধি করা যায়, ভারত আমেরিকার মধ্যে ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ারিংটা আরো কি করে বাড়ানো যায়, এবং পাকিস্তান ভিত্তিক যেসব সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের নিয়েও কিন্তু এই মিটিংয়ে আলোচনা হয়েছে। এরপরে ডক্টর জয়শঙ্করের সাথে যে মিটিং হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মিটিং এর কোনো ইনফরমেশন যেন বাইরে না যায় এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তারপরেও আমার সূত্রে কিছুটা ইনফরমেশন পেয়েছে, যেমন এই মিটিংটাকে যদি আমেরিকার দিক থেকে বলা যায় যে এটা আসলে একটা ড্যামেজ কন্ট্রোল সর্ট অফ মিটিং। কারণ আমেরিকা ভারতের যে সম্পর্ক, আপনারা জানেন যে এই সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলছিল, বিশেষ করে ট্রাম্প নির্বাচিত হবার পরে, এবং ট্রাম্পের নির্বাচনে যেভাবে মোদি একটা সমর্থন ছিল, সেখানে তারপরে আমরা ফেব্রুয়ারিতে দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়েছে, তাদের সাথে একটি আলোচনা হয়েছে, দে হ্যাড লাঞ্চ টুগেদার। তো স্বভাবতই ধারণা করা হয়েছিল যে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্কটা খুব উষ্ণ হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ট্যারিফ নিয়ে এবং অন্যান্য ইস্যু নিয়ে তাদের সম্পর্কটা কিন্তু স্মুথলি যায়নি। তো এই যে সম্পর্কের অবনতি, সেটি আসলে ঠিক করতে এসেছেন মার্কো রুবিও, এবং সেটাকে তিনি বলছেন যে ড্যামেজ কন্ট্রোল করতে এসেছি। এবং ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কের এই যে অবনতি হয়েছে, এর দায় কিন্তু মার্কো রুবিও নিজেই স্বীকার করেছেন, বলেছেন যে এর জন্য আসলে আমেরিকাই দায়ী। আমেরিকাই একসময় ট্যারিফ নিয়ে কথা বলেছেন। আবার আর এই সাউথ এশিয়ান রিজিয়নে আরেকটি কারণ হলো যে আমেরিকা এবং ভারতের সম্পর্কের অবনতি, সেটা হলো বাংলাদেশ। কারণ আপনাদের মনে আছে যে ট্রাম্প নির্বাচিত হবার পরে হোয়াইট হাউসে যে গিয়েছিলেন মোদি, এবং সেখানে ট্রাম্পও বলেছিলেন যে এই সাউথ এশিয়ান এই বিষয়গুলো, বিশেষ করে বাংলাদেশের বিষয়গুলো তারা ভারতের সাথে মিলেই কাজ করবে। মানে সোজা কথা হলো যে ভারতের চোখে তারা বাংলাদেশকে দেখবে। কিন্তু পরবর্তীতে আমেরিকা কথা রাখেনি। আমেরিকা অনেক কাণ্ড ঘটিয়েছে যেগুলোতে ভারতের আপত্তি ছিল, ভারতের স্বার্থ বিরোধী ছিল। তো এখন বিশ্ব রাজনীতিতে মাইনকার চিপায় পড়ে ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে, এবং সেখানে তারা বাংলাদেশ বিষয় নিয়ে আলাপ করেছে, এবং আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ বিষয়ে তারা ভারতের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। এতদিন তারা যা করেছে সেটা আসলে আহ, তারা মনে করে যে
এটা ঠিক হয়নি, কারণ তারা শুরু থেকেই বলেছিল যে ভারতের সাথে আলোচনা করেই তারা এই সাউথ এশিয়ান ইন্দো প্যাসিফিক এই পলিসিগুলো ঠিক করবে। এবং মার্কো রুবিও ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোদিজিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছে, এবং ট্রাম্পও ভারতে আসার আগ্রহ ব্যক্ত করেছে। এবং ট্রাম্প জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন আছে সেপ্টেম্বরের শেষের দিকে, তারপরে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত আসার ইচ্ছে ব্যক্ত করেছেন। সো এই বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে সেটা যদিও বলা হচ্ছে যে এ ব্যাপারে বাইরে কোনো তথ্য দেওয়া হবে না, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা একটা অনুমান করা যায় বা বিশ্লেষণ করে যেটা উঠে আসে যে এই যে আমেরিকা যে ইনুসকে দিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে এবং তারপরে বাংলাদেশের আহ, যে রাজনৈতিক গতি প্রকৃতি এবং এখন পর্যন্ত যেভাবে চলছে, তাতে ভারত কিন্তু যথেষ্ট নাখোশ, এবং এটা ভারতের নিরাপত্তার উপরে হুমকি হয় এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের মাটিতে ঘটছে, বিশেষ করে পাকিস্তান ঘটাচ্ছে। তো এই জায়গাগুলোতে ভারত একটা ক্লিয়ার অবস্থান নিয়েছে, এবং সেটা নিয়েই আজকে মার্কো রুবিওর সাথে ক্লিয়ার একটা আলোচনা হয়েছে। তো এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে যে বর্তমান যে নানামুখী টানাপোড়েন, সেখানে আমেরিকা তার অবস্থান বদলাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আমেরিকাকে বিশ্বাস করার আগে আসলে বহুবার ভাবতে হয়, কারণ আমেরিকা বহুবার ভারতের সাথে কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি। কিন্তু এইবার বিশ্ব রাজনীতিতে মানকার চিপায় পড়ে তারা আবার ভারতের কাছে এসেছে এবং ভারত আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এখন দেখা যাক যে মার্কো রুবিও ফিরে যাবার পরে বাংলাদেশ ইস্যুতে কিছু চেঞ্জ আসে কিনা। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নিকট ভবিষ্যতে কিছু চেঞ্জ আসবে, কারণ শেখ হাসিনা বলেছেন তিনি অচিরেই দেশে ফিরবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথেও কথা বলে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশে ফেরার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, যারা দেশের বাইরে রয়েছেন, এবং তারা রাজনীতি নিয়ে কিন্তু নতুন করে ভাবছেন। তো সব মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমাদের অপেক্ষা করতে হবে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো কিছুই হয়তো অপেক্ষা করছে। আর শেখ হাসিনা যে দেশে ফিরে আসতে চেয়েছেন, এটি শোনার পরে দেশের ভেতরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী পক্ষের শিবিরে যে প্রতিক্রিয়া, যে কাঁপুনি, যে ভয়, তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা ফেরার কথা বলে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। এখন আমরা অপেক্ষা করি। পলিটিক্স ইজ এ গেম, এখানে নিরন্তর খেলা চলছে এবং এটা একটা টেস্ট ম্যাচ, এটা T20 নয়। ভারত এই পর্যন্ত কিন্তু তারা যেভাবে খেলছে, আমরা অনেকেই বলি যে ভারত কি করছে বা ভারতের মুখের দিকে তাকিয়ে আছেন কেন। আপনারা যদি চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূস মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকবে, 5 থেকে 10 বছরের জন্য এসেছিল, তাকে কিন্তু 1.5 বছরের মাথায় বিতাড়ন করা হয়েছে। জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেই আয়োজন করেছিল। ট্রেসিয়ান জ্যাকবসনের কথা মনে আছে, যে ভারত বাংলাদেশে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, তিনি কিন্তু সব আয়োজন করেছিলেন, তিনি সাংবাদিকদের সাথে আলোচনাও বলেছিলেন। জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। সুতরাং ভারত কিন্তু তার মতো করে গুটি চালছে। তো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামাত, বিএনপি, এনসিপি যদি মনে করে যে তারা যেভাবে চাইছে সেভাবেই চলবে, তাহলে আমার মনে হয় যে সেটা তারা ভুল করবে। বাংলাদেশ যেদিন হিন্দু শূন্য হয়ে যাবে, এই বাংলাদেশে বাইতুল মুকাররম, হাটহাজারী মাদ্রাসা সহ যত মাদ্রাসা মসজিদ আছে শুকরানার নামাজ আদায় করবে রাস্তায়, যে বাংলাদেশ এখন পিওর ইসলামী দেশ হয়ে গেছে, পিওর মুসলমান। যাই হোক, সেই প্রসঙ্গ না, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, একজন হিন্দু ব্যক্তিকে হত্যা করা হয়েছে গলা টিপে। এই সাহসটা কিভাবে পায়, কেন পায়? মানিকগঞ্জের সিংগাইরে ঈশা মোল্লা নামে এক ব্যক্তি 20 টাকা বাকি না দেয়, 30 টাকা ছিল পানের দাম, সে 10 টাকা দিয়ে 20 টাকা বাকি রাখতে চেয়েছিল। শ্রীবাসচন্দ্র সাহা সেই 20 টাকা বাকি দিতে চায়নি। শ্রীবাসচন্দ্র সাহা তার জন্য তাকে
গলা টিপে মেরে ফেলেছে। এবং এটা ঘটনা ঘটেছে 22 মে শুক্রবার 12টার দিকে মাছ বাজার কি জয়মণ্ডপ মাছ বাজার উপজেলার মানিকগঞ্জ উপজেলা সিংড়ায়ের কি জয়মণ্ডপ মাছ বাজারে। বাড়ি ছিল তার রংপুর, ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন এবং দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করত এই শ্রীবাস চন্দ্র সাহা। তার বয়স প্রায় 57-58। তাকে হত্যা করেছে ঈশা মোল্লা। তিনি ওই একই স্থানের অর্থাৎ জয় মণ্ডপ ইউনিয়নের ভাকুম এলাকার আফাজউদ্দিন মোল্লার ছেলে। এখন আমরা এই ঘটনার এখন বলবেন যে ভাই এটা তো সাধারণ, এরকম মারামারি তো হয়ই, মানুষ তো মারা যায়, এটা কিন্তু এইভাবে ব্যাখ্যা করতেছেন কেন? কারেক্ট, সেই জন্যই তো ব্যাখ্যা করতে আসছি। আপনি দেখেন, হিন্দুদের এই দেশের মুসলমানেরা মানুষই মনে করে না। আপনি যত গল্পই করেন, ওই যে হিন্দুটা মনে করতেছেন আপনার পাশে বসা আপনার মুসলমান বন্ধু, আমি জানি আপনি তার চামচামি করেন বা কোনো সুবিধা দেন বললে আপনি তার বন্ধু হয়েছে। আমাকে বাংলাদেশে একটা মুসলমান দেখান যে হিন্দুর বন্ধু হয়েছে সুবিধা না নিয়ে। একটা বন্ধু দেখান, আপনাকে দেখান, অথবা আপনি ভয়ে তার বন্ধু হয়েছেন, তাছাড়া কারণ দেখেন আমাকে। একটা হিন্দু দেখান, একটা পরিবার, একটা ব্যবসায়ী, একজন হিন্দু আমার সামনে লাইভে এসে বলেন যে আপনি মুসলমানের বন্ধু হয়েছেন বা মুসলমান আপনাকে বন্ধু বানিয়েছে বাংলাদেশের বিনা ভয়ে, স্বেচ্ছায়। ছোটবেলার কথা বাদ, এখন তো ছোটবেলা বন্ধুত্ব হবে না। আমরা বন্ধু বানিয়েছি নিঃস্বার্থভাবে। আমাদের সময় ছিল 90 দশক পর্যন্ত, ধরেন সর্বোচ্চ 2000 সাল। 2000 সালের পরে কোনো মুসলমান, আরে ভাই আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের অর্ধেক হিন্দু বন্ধু ছিল, অর্ধেক মুসলমান। এমনকি আমাদের ক্লাসমেটস নারী থাকতো, মানে মেয়ে থাকতো, পুরুষ থাকতো, ছেলে থাকতো। আমরা তাদের আরো বেশি শ্রদ্ধা করতাম, হিন্দু নারীদের। এখন সেই দিন নাই। এখন যারা আমি নিজে আমার এলাকা সহ বিভিন্ন জায়গায় আমি শত শত মানুষের উপরে গবেষণা করেছি। হিন্দুরা কেন বন্ধু হয়েছে মুসলমানের, বা মুসলমান কেন হিন্দুর বন্ধু? প্রথমত, হিন্দুরা বাধ্য হয় মুসলমানের সাথে বন্ধুত্ব করতে, এলাকায় টিকে থাকতে, ব্যবসা টিকিয়ে রাখতে, অথবা সুদে টাকা নিয়েছে তার কাছ থেকে। তাছাড়া কোনো কারণই নাই বন্ধু বানানোর। আমার লাইভে আসেন, আপনি কোনো হিন্দু যদি থেকে থাকেন, আর যারা বাম রাজনীতি করেন, তারা কেন বাম রাজনীতি করে জানেন? কারণ ছাত্রলীগ ছাত্র দলে তাদের জায়গা নেই। যে সকল হিন্দুরা বাম রাজনীতি করে বাংলাদেশে, এরা ভাত পাবে না ছাত্রলীগ ছাত্র দলে গেলে। এমনকি জাতীয় পার্টিতে ঢুকলেও, তাদের ছাত্র সমাজে ঢুকলেও ভাতে মরবে, পাত্তাই দিবে না 5 পয়সা। তারা বাম দলে যায়। আদর্শগত খুব কমই যায়, এখনকার কথা বলতেছি, খুব কমই যায়। অথবা লোভে যায়, লাভে যায়, অথবা নেতা হইতে যায়। কারণ দলের সংখ্যা হলো 20টা, ওর মধ্যে আমি সভাপতি, 20 জনই নেতা। দলের সদস্য 20 জন, 20 জনই নেতা। যাই হোক, সেটা নিয়ে বিষয়। এইভাবে সাহস কিভাবে হয় বাজারের ভিতরে একটা মানুষকে লাথি মেরে ফেলে দিয়ে, তার অন্ডকোষের লাথিতে গলা চিপে ধরে, যিনি প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বহুভাবে চেষ্টা করেছেন ছেড়ে ছাড়ানোর, তিনি পাননি। এই সাহসটা কিভাবে হয়? প্রথমত, হিন্দুদের মুসলমানরা মানুষ মনে করে, সেটা গরিব হোক ধনী হোক, মানে ধনী মুসলমান হোক, গরিব মুসলমান হোক, শিক্ষিত মুসলমান হোক, অশিক্ষিত মুসলমান হোক, মূর্খ মুসলমান হোক, কালা হোক, ধলা হোক, লম্বা হোক, বেটে হোক, এরা হিন্দুদের মানুষ মনে করে না। কারণ এরা প্রথমে এদের ডাকে দেয় মাল্লানের বাচ্চা বলে। আবার আপনাদের এক এক অঞ্চলে এক এক ভাবে ডাকে। বরিশালে এক ডাকে দেয়, চিটাগাঙে এক ভাষা বলে। আবার জানি এই পোস্ট দেওয়ার কারণে এক হিন্দু এসে চাপা মেরেছিল আমাদের, যাবে না 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 না, আমাকে কোনোদিন কেউ মাল্লানের বাচ্চা বলে নেই। বলেছে বাংলাদেশের কোন হিন্দুটাকে মাল্লানের বাচ্চা বলা হয়নি। এই দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, উপজেলা চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় প্রফেসর থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, রিকশাওয়ালা, সবাই হিন্দুদের মাল্লানের বাচ্চা বলে। কে বলে নাই? আমাকে দেখান। আমার এলাকার কথা বলে, আমার এলাকা
শুধু আমার পরিবার ছাড়া, আমার মানে আমার পরিবার ছাড়া, আমার বংশাবলী নেই, আমার বংশ হিন্দুদের মালানো বাচ্চা বলে গালি দেয়। আমার পরিবার শুধু, আমি চ্যালেঞ্জ করে বললাম, মানে ধরেন সরিষাবাড়িতে 20,000 পরিবার আছে সরিষাবাড়ি উপজেলায়, বা জামালপুর জেলায় 1 লক্ষ পরিবার আছে ধরেন। এই 1 লক্ষ পরিবারের মধ্যে 100 পরিবার পাবেন যারা হিন্দুদের মালানো বাচ্চা বলে গালি দেয়। কত? ধরেন 1 লক্ষ, আর সরিষাবাড়িতে ধরেন 10,000, মানে সারা জামালপুর জেলায় ধরেন 1.5 লাখ পরিবার ধরেন। এই 1.5 লাখ পরিবারের ভিতরে আপনি 150 পরিবার পাবেন যারা হিন্দুদের মালানো বাচ্চা বলে গালি দেয় না। আমার পরিবার তার একটা, আমি বলি নাই আমার বংশ, আমার বংশের সবাই দেখেছি হিন্দুদের মালানো বাচ্চা গালি দেয়, এমনকি ঠাট্টা করে গালি দেয়। মনে করেন খুব ভালো সম্পর্ক, বন্ধু, যেমন আমার এক কাজিন আছে, খুব ভালো সম্পর্ক হিন্দুদের সাথে, এই মালানো বাচ্চা এদিকে আয়, গালি দেয়। এটা তো আপনি তাকে ঠাট্টা করে গালি দিলেন, কিন্তু হেসে গালি দেন, সে হয়তো হাসে, কিন্তু তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। এরকম বৃহত্তর ময়মনসিংহ বিভাগ থেকে চলে যাওয়া একজন হিন্দু ছিল আমার খুব পছন্দের, নাম বললে অনেকে চিনে ফেলবেন, সঙ্গত কারণে বললাম না। সে আমাদেরকেও, আমরাও যখন ময়মনসিংহে যেতাম, খুব আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, এখনো আছে। সেই পরিবারটি পশ্চিমবঙ্গে স্থানান্তরিত হয়ে যায়। আমি এটা কিন্তু লিখেছিলাম, বলেছিলাম, বললাম না কোন ডিস্ট্রিক্ট কোন উপজেলা, বললাম না, বললাম যে বৃহত্তর ময়মনসিংহ, সঙ্গত কারণে বললাম, কারণ তার আরো অন্যান্য আত্মীয় স্বজন আছে, বিপদে পড়ে যেতে পারে। আমি তাকে বলেছিলাম, তুমি কেমন আছো? আমাকে কি বলছিল জানেন? বলছে, ফরিদ ভাই, আর যাই হোক, কেউ মালনে বাচ্চা বলে, কোনো শুয়োরের বাচ্চা আমাদের মালনে বাচ্চা বলে গালি দিতে পারে না এখানে, এই জন্য ভাই শান্তিতে আছি। এটাই সত্য। তারা যদি, আপনি ভারতে গিয়ে একটা হিন্দুকে মালনে বাচ্চা বলে গালি দেন, তো সাহস পাবেন আপনি? আর গালি দিলে আপনার টুটি টান মারে ছেড়ে দিবে। আপনি জানেন বাংলাদেশে বললে কিছুই হবে না, তাই আপনি বলেন। বাংলাদেশের এমন কোন হিন্দু ব্যবসায়ী আছে যাকে চাঁদা দিতে হয় না? এমনকি কেউ যদি সিগারেটের পান টঙের দোকান দেয়, তাকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিতে পারলে তার কাছ থেকে সিগারেট নিয়ে যাবে, পান নিয়ে কিছুই বলতে পারবে না সে। আর মা বোনের গায়ে হাত দেয়, শরীরে হাত দেয়, সেটা তো আমি কালকে আপনাদের জেনেছি, বলেছি, সেটা অন্য বিষয়। আরেকটা উদাহরণ দিই, হিন্দু যত শক্তিশালী হোক, আমি বারবার বলেছি, গয়েশ্বরচন্দ্র রায়কে আমাকে বলেন তো, আমাকে গালি দিতে বলেন, সে তো বিএনপির বিরাট বড় নেতা। আমাকে তো আমাদের দেশের মুসলমান পছন্দ করে না, আমার আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ নাই, কেউ কথা বলে না, পছন্দই করে না, কারণ মুক্ত চিন্তা তাদের কাছে খুব খারাপ জিনিস। বই পড়া বিরাট অপরাধ, ধর্মের সমালোচনা করা তো মহা অপরাধ। আমার রক্তের লোক আমার সাথে যোগাযোগ করে না, করতে চায় না। তারপরেও এমনকি আমাকে নাস্তিক বলে, অপছন্দ করে, হিন্দুর দালাল বলে। আপনি কি আমাকে আমার এলাকায় গালি দেন তো গিয়ে আমারে? গয়েশ্বরচন্দ্র রায় এখন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি বাংলাদেশের হিন্দুদের মধ্যে, তাকে গিয়ে বলেন সরিষাবাড়ি থেকে আমাকে গালি দিতে, আমার মাকে গালি দিতে বলেন, আমার মা বাবাকে গালি দিয়ে শ্বশুর থেকে আসতে পারবে? আমার আত্মীয় স্বজন তার নালা ভেঙে ফেলবে, বলেন তো কেন? এত বড় ক্ষমতাধর। অথচ এলাকার একটা মেম্বার আমার গালি দিলে আমার কাজিন আপনাকে কিছুই বলবে না, মুসলমান, মুরদে গোলাবে না তার সাথে। কিন্তু হিন্দু গালি দিছে, সেটা মন্ত্রী হইলেও, আমার এলাকার একটা মেম্বারও কিন্তু গালি দিলে আমি জানি, আমাকে অনেকবার অ্যাটাক করা হয়েছে। আমার আত্মীয় স্বজন ফিরাইতে আসে না, চোখে দেখছে, নিয়ে ধরে মারতে নিয়ে যাইতেছে আমার বন্ধুরা, বা আমার আমার হাই স্কুল বা স্কুলে থাকা শিক্ষকেরা আমাকে উদ্ধার করেছে, বা অন্য এলাকার বন্ধুরা উদ্ধার করেছে। আত্মীয় না, আমার আত্মীয় কোনোদিন উদ্ধার করতে আসে নাই। যখন আমাকে মুক্ত চিন্তার কারণে অ্যাটাক করা হতো, মেরে ফেলার জন্য আসতো, অন্যেরা ছাড়াইতো, গাঁজা করা ছিল তাদের মধ্যে একজন, কিন্তু আমার আত্মীয় স্বজন আসে নাই। কিন্তু আপনি আমাকে গালি দিলে, আমার এলাকায় গয়েশ্বরচন্দ্র রায়কে বলেন, উব্দা করে ঝুলাবে, ঝুলাই ফিরাবে। আমার ভাতিজা বলবো, আমার দাদিরে গালি দিলে কেন, দাদারে গালি দিলে কেন, আমার কথা বলবে না। আমার মা বাপ তুলে গালি দিলে আমার কাজিনরা বলবে, শালা তুই আমার চাচা জ্যাঠারে গালি দিলি কেন, আমার তো ফুয়ারে গালি দিলি কেন, এগুলো আপনাকে ধরে ফেলবে যদি হিন্দু হন। তার মানে বুঝতে পারছেন তো হিন্দুরা কত দূর। আমি এর আগে বলেছিলাম, বাংলাদেশ, আমাদের এলাকায় একজন ছিল, মালিকের চায়ের দোকানে কর্মচারী গালি দিয়েছিল। দুই পক্ষে দুইজনই, দুইজনই আমার পছন্দের মানুষ, তারা আমার বড় ভাই, দুইজনে আমাকে স্নেহ করে। তার কর্মচারীর ব্যাপারে তার গালের মধ্যে চড় মারছিল, কিছুই বলতে পারেন নাই তিনি। কর্মচারীকে ধমক দিছে, কারণ মালিক হিন্দু, কর্মচারী মুসলমান। সে গিয়ে আরেকজনকে বিচার দিছে, দুইজনেই আমার পরিচিত আমার এলাকার। সে গিয়ে সাথে সাথেই থাপড়া মেরে গালটা লাল করে দিয়েছে, কিচ্ছু বলতে পারে নাই। মানে হিন্দু আপনি যত শক্তিবানী হন, বাংলাদেশ আপনি মানুষের মধ্যে পাবেন না। এখন যা বলবেন যে টেরর মেরর আছে, ওগুলো হিসাব আলাদা, সেটার হিসাব আলাদা। সেটাও সে মুসলমানের মরদেই করে। কোনো হিন্দু মাস্তানি করে, গ্যাংস্টার হয়, লিডার হয়, তার তার মুরদে না।
এটাও ওই মুসলমানের মুরাদেই হয়। তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া থাকে, তুই যা ইচ্ছা তাই কর, এরকম। আমি জানি এরকম বহু কয়টা উদাহরণ চান। তো আসলে এই 20 টাকার জন্য যে মেরে ফেললো, এটার কারণ হচ্ছে হিন্দুদের মানুষই মনে করে না। এবং ইসলামের দৃষ্টিতেও কাফের মুশরিকেরা হচ্ছে কানামাছির সমান। আপনারা কি এটা জানেন? ওই যে বামপন্থীরা চেঁচামেচি করে না? বলে যে ইসলাম সাম্যের ধর্ম, সাম্যের ধর্ম। না, আমি এটা ইসলামকে হেয় করার জন্য বলতেছি না। ওই প্রসঙ্গ পরে আসছে। ইসলাম এটা আছে, এটা ইসলামের মধ্যে লেখা আছে যে কানামাছির সমানও একটা কাফেরের দাম নেই। আরে ভাই, যে নামাজ পড়ে না তারে মেরে ফেলতে বলছে ইসলামে। আপনারা বলেন ইসলাম শান্তির ধর্ম? কোনো কোনো মাদ্রাসায় কোনোদিনই পড়ে না ইসলাম শান্তির ধর্ম। আপনারা যারা বামপন্থী চিঙ্কু মিঙ্কু আছেন, আর কিছু কোট্টাই পড়া লোক আছে, এরা বলে ইসলাম শান্তির ধর্ম। আর কিছু হিন্দুরাও বলে শান্তির ধর্ম। কোনো মৌলবী আজ পর্যন্ত শুনছেন ইসলাম শান্তির ধর্ম বলছে? কোনো মাদ্রাসায় বই লেখা দেখাতে পারবেন? নাই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি, এই যে বার্তাগুলো দিচ্ছেন মুসলমান ইসলাম সম্পর্কে, কি বার্তা যায়? আরে ভাই, আমার বাপদাদার ধর্ম তো ইসলাম, তাই না? আমার মা বাবারা তো এরকম দেখি নাই, আমার চাচা জেঠারা তো এরকম দেখি নাই। এই যে আপনারা হিন্দুদের এইভাবে মেরে ফেলেন, ইসলাম সম্পর্কে পৃথিবীতে কি গেল মেসেজ? বাংলাদেশ সম্পর্কে কি মেসেজ গেল? আপনি কি লাভবান হলেন? আপনি একটা হিন্দুকে 20 টাকা বাকি নিয়ে দেওয়ার জন্য গলা চিপে মেরে ফেললেন, তাকে লাথি দিয়ে গলা টিপে মেরে ফেললেন। ইসলাম সম্পর্কে কি মেসেজ গেল আপনি বলেন? মুসলমান সম্পর্কে কি মেসেজ গেল আপনি বলেন? আপনি বলেন। মুসলমান যারা ঠান্ডা মাথায় পান, প্রতিবাদ করেছেন কয়জন? যদি এটা তীব্র প্রতিবাদ বাংলাদেশের মুসলিম কমিউনিটি থেকে হতো, বা মৌলবীরা বলতো যে এটা ঠিক না, তাহলে কিন্তু আমি এই কথাটা বলতাম না, বলার সুযোগই পেতাম না, এবং আমি বললে মানুষ সেটা শুনতো না। কিন্তু এই যে আপনারা করলেন, ইসলাম সম্পর্কে কি মেসেজ গেল? স্ট্রং প্রটেস্ট কেন করলেন না? একজন কি বলেছেন এটা অন্যায় হয়েছে? বলে নাই কোনো মুসলমান। একজন আলহামদুলিল্লাহ বলেছে। পৃথিবীর কাছে মুসলমান ইসলাম বাংলাদেশ সম্পর্কে যে মেসেজ যাচ্ছে, এটা কি আপনার জন্য ভালো বই আনবে মনে করেন? এই ফলাফল যারা এগুলো করতেছেন বা বাহাবা দিচ্ছেন, ভিতরে ভিতরে খুশি হচ্ছেন, কত বড় দুঃসাহস! অথবা কিভাবে হেয় জ্ঞান করে হিন্দুদের এই বাংলাদেশে। কিন্তু এর ফলাফল বাংলাদেশের জন্য খুব করুণ পরিণতি অপেক্ষা করতেছে। আপনারা লিখে রাখেন। আমি বাংলাদেশের মুসলমানদের অনুরোধ করব, এগুলো বন্ধ করেন, এগুলো নিন্দা জানান। তা না হলে কিন্তু এই বাংলাদেশের মানুষ একদিন না খেয়ে মরবে। নিজেরা তো মরবে, না খেয়ে মারা যাবে। আপনারা এগুলো চোখে দেখতেছেন না? কি করুণ পরিণতি যে হবে আপনাদের। আপনারা ভাবতেছেন চিটাগাং দিয়ে আসবে, আমেরিকা খাদ্য নিয়ে আসবে, পাকিস্তান খাদ্য নিয়ে আসবে, চীন খাদ্য নিয়ে আসবে। অত নালে আদেশের না ভাই। কি করুণ পরিণতি হবে। আপনারা ভাবতেছেন যে বাংলাদেশে হিন্দুদের লাথি উষ্টা দিলেই গজাতুল হিন্দ হয়ে যাবে, তাই না? এটা ঠিক না। আপনার ধর্ম ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, আপনার সম্প্রদায় সম্পর্কে, বা আমার বাংলাদেশ সম্পর্কে জঘন্য মেসেজ যাচ্ছে পৃথিবীতে। ঘটনা কিন্তু আপনি ঘটাইলেন, 20 টাকার জন্য একজনকে মেরে ফেললেন হিন্দুকে। কিন্তু এটা কত দূর যাচ্ছে বুঝতে পারছেন? এক দীপু দাসকে হত্যা করার জন্য কি কি ঘটেছে পৃথিবীতে বুঝতে পারেন? আকল তো আপনাদের নাই। আল্লাহ কিন্তু, এটা আমি কয়েকবার বলেছি, কয়েক জায়গায় শুনেছি, পড়েছি, আল্লাহ নাকি কোনো সম্প্রদায়, কোনো জাতির যখন ধ্বংস চান, তখন নাকি তার আকল তুলে নেন। তা আমার মনে হয় এই বাংলাদেশ এবং মুসলিম সম্প্রদায়ের আকল আল্লাহ তুলে নিয়েছেন, কারণ এই সম্প্রদায়ের ধ্বংস চান। কেন আল্লাহ নিজে কিছু করে না, আকলটা তুলে নেয়, নিজেরাই ধ্বংস হয়ে যায়। আপনাদের আকল নষ্ট হয়ে গেছে। আমি জানি আমাকে গালি দিবেন মুসলমানেরা, এমনকি 2-4 জন হিন্দুও গালি দিবেন, কিছু করার নেই। কিন্তু আমাকে তো বলে যেতে হবে। কারণ যখন, বারবার বলি আমি, যোগ্যরা যখন তাদের কাজ না করে, তখন অযোগ্যদের চলে আসতে হয় সেই কাজ করার জন্য, কথা বলার জন্য। এই যে আমি পানি ঢালার চেষ্টা, আপনার আশেপাশে আগুন লাগতেছে, আপনি বুঝতেই আছেন না। আপনি পানি ঢালা তো দূরের কথা, আপনি দূর থেকে তাকিয়ে দেখতেছেন, পারলে হাওয়া দিচ্ছেন, এর ফলাফল ভালো হবে না। এইভাবে একটা সম্প্রদায়ের উপরে যে নিপীড়ন চালাচ্ছেন, এটা পৃথিবীতে মেসেজ চলে গেছে। এইভাবে চলতে থাকলে বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমানদের কপালে এত খারাপই আছে, কল্পনাই করতে পারবেন। আর বলে লাভ নাই, আপনাদের তো আকল নাই। আকল জানলে সে তো বুঝবেন। এই যে মাদ্রাসায় তো বলাৎকার হয়, সেটাই আপনারা বুঝেন না যে আপনারা বলাৎকার হইতেছেন। আপনারা তখন বুঝবেন না তারা, কিন্তু সারা পৃথিবী জানবে আপনাদের কি পরিণতি হবে। কাঠ খাইলে কিন্তু আংরা হাঁকতে হয়। এই যে হিন্দুদের উপরে
নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন বা চলছে এবং চলতে থাকবে, এর শেষ কিন্তু খুব ভালো হবে না, ভুগতে হবে আপনাদের। আমি জানি আমার এই কথা এখন কোনো গুরুত্ব নেই আপনাদের কাছে, কিন্তু 10 বছর 20 বছর সর্বোচ্চ 25 বছরের মধ্যে দেখতে পারবেন, সর্বোচ্চ 25-30 বছর লাগবে না, আশা করি 20 বছরের মধ্যে ভুগবেন। অর্থাৎ শেখ হাসিনা যখন জীবিত না থাকবে এই বাংলাদেশে, আর আওয়ামী লীগ যখন মুসলিম লীগে পরিণত হবে, এই বিষয়ে অন্যদিন কথা বলবো। আওয়ামী লীগ যখন আধা মুসলিম লীগে পরিণত হবে আর শেখ হাসিনা জীবিত না থাকবে, সংখ্যালঘুরা এই দেশে না থাকবে, তখন বুঝতে পারবেন যে কি পরিণতি আপনাদের কপালে আছে। জি। এনসিপি এবং জামাত যেহেতু ঐক্যবদ্ধ অবস্থা আছে, প্রথমত জামাত চাইলেও এনসিপি নিশ্চয়ই বাধা দেবে, আর এনসিপি চাইলে জামাত বাধা দেবে, আর দুই পক্ষ একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবে। আওয়ামী লীগের লোকজন সেটা কোনোভাবে মেনে নেবে না, কারণ আওয়ামী লীগের নেতৃত্ব যদিও বা এই ধরনের কোনো আপোষ মীমাংসায় রাজি হয়েও যায়, আমার ধারণা আওয়ামী লীগের সমর্থকরা এটা কোনোভাবে মানবে না। আমার ধারণা যে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রধানমন্ত্রীর এই ধরনের আশঙ্কার পেছনের কারণ কি? একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এই মুহূর্তে নতুন সরকারের সময়, এটি আমরা সবাই দেখছি, এটা দৃশ্যমান, অনেকখানি দৃশ্যমান। তাহলে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, নাকি আসলে তিনি কোনো ধরনের শঙ্কায় আছেন? রাজনৈতিক বক্তব্য তো অবশ্যই, সকল বক্তব্যকে তো আমরা অফিসিয়াল বক্তব্য মনে করতে পারি না। উনি কিছু কিছু বক্তব্য তো রাজনীতির প্রয়োজনে দেবেন। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা আছে, এটা তো দেখা যাচ্ছে। তো অরাজকতার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ নিজে নিজে ফেরত আসার একটা উপায় তৈরি করে, উনি হয়তো সেটার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে অরাজকতা তৈরি করলে এক ধরনের অবস্থা তৈরি হতে পারে যেখানে আওয়ামী লীগ হয়তো কোনো না কোনো ভাবে তার রাজনৈতিক সক্রিয়তা দেখাতে পারে। তারা তো মিথ্যা মামলা, ভুয়া মামলা, লোকজনকে হ্যারাস করা, স্বজনপ্রীতি করা, দুর্নীতি করা, টিকা না কিনে শিশু মৃত্যুকে ত্বরান্বিত করা, এরকম হাজারো রকমের উল্টাপাল্টা কাজ করেছেন। সিগনেচার ছাড়া প্রজেক্ট অনুমোদন করা, টাকা পয়সা নিজের পৈতৃক এলাকায় দিয়ে দেওয়া, নিজের স্বামীর সম্পত্তি উদ্ধার করা অথবা নিজের স্বামীর বন্ধুর সম্পত্তিকে প্রোটেক্ট করা, এরকম নানান কাণ্ড কারখানা করেছেন যেহেতু, তাই তারা বেশি উৎকণ্ঠিত হয়ে যান যখনই কথা উঠে যে এই বুঝিয়ে এলো, এই বুঝিয়ে এলো, এবং দেখা যায় তাদের অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয়। আমার তো মনে হয় যে এই ক্রিয়া প্রতিক্রিয়া কেবলই তাদের এক ধরনের ভীতি, এক ধরনের শঙ্কা থেকে 5ই আগস্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনে প্রচুর গুপ্ত জামাত শিবিরের মানুষ এবং এনসিপির অনেক নেতা তারা ছিলেন। এনসিপি এবং জামাত যেহেতু ঐক্যবদ্ধ অবস্থা আছে, প্রথমত জামাত চাইলেও এনসিপি নিশ্চয়ই বাধা দেবে, আর এনসিপি চাইলে জামাত বাধা দেবে, আর দুই পক্ষ একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবে। আওয়ামী লীগের লোকজন সেটা কোনোভাবে মেনে নেবে না, কারণ আওয়ামী লীগের নেতৃত্ব যদিও বা এই ধরনের কোনো আপোষ মীমাংসায় রাজি হয়েও যায়, আমার ধারণা আওয়ামী লীগের সমর্থকরা এটা কোনোভাবে মানবে না। আমার ধারণা যে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রধানমন্ত্রীর এই ধরনের তবে আশঙ্কা অরাজকতা সৃষ্টি, জি। অরাজকতা সৃষ্টির চেষ্টা যে আছে এটা বোঝা যায়। তো অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরত আনা, এটা মনে হয় না খুব সহজ। তাহলে প্রধানমন্ত্রীর এই ধরনের আশঙ্কার পেছনের কারণ কি? একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এই মুহূর্তে নতুন সরকারের সময়, এটি আমরা সবাই দেখছি, এটা দৃশ্যমান, অনেকখানি দৃশ্যমান। তাহলে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, নাকি আসলে তিনি কোনো ধরনের শঙ্কায় আছেন? রাজনৈতিক বক্তব্য তো অবশ্যই, সকল বক্তব্যকে তো আমরা অফিসিয়াল বক্তব্য মনে করতে পারি না। উনি কিছু কিছু বক্তব্য তো রাজনীতির প্রয়োজনে দেবেন। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা আছে, এটা তো দেখা যাচ্ছে। তো অরাজকতার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ নিজে নিজে ফেরত আসার একটা উপায় তৈরি করে, উনি হয়তো সেটার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে অরাজকতা তৈরি করলে এক ধরনের অবস্থা তৈরি হতে পারে যেখানে আওয়ামী লীগ হয়তো কোনো না কোনো ভাবে তার রাজনৈতিক সক্রিয়তা দেখাতে পারে। তো সেই জন্য তিনি আগে থেকেই সতর্ক করেছেন আর কি, আমার কাছে মনে হচ্ছে। কিন্তু তিনি স্পষ্ট এভাবে বলেছেন, তলে তলে চেষ্টা চলছে, গোপন একটা আঁতাত বা সমঝোতার চেষ্টা চলছে, এই ধরনের গোপনই তো থাকার কথা, এটা তো আর ওপেন হওয়ার কথা না। যদি কিছু থাকে গোপনে হবে, তবে নিশ্চয়ই বাংলাদেশে গোয়েন্দারা রয়েছেন, বাংলাদেশের একটা সিস্টেম আছে, যে সিস্টেম গোপন কোনো কিছু থাকলেও সেই গোপন বিষয়টা বের করে ফেলার চেষ্টা করবেন। আর কিছু কিছু চেষ্টা যে আওয়ামী লীগের তরফ থেকে নাই তা তো না, কিছু কিছু চেষ্টা হয়তো এই দিক থেকেও আছে, কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সখ্যতা হতে পারে। এটা আমার মনে হয় না যেটা সম্ভব। আওয়ামী লীগের পক্ষ থেকে ফিরে আসা একটা চেষ্টা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি নানান ভাবেই। এই চেষ্টাটা কি খুব অস্বাভাবিক কিছু আপনার দৃষ্টিতে?
না, আহ, চেষ্টা তো থাকবে। রাজনৈতিক দল রাজনীতি করার চেষ্টা করবে, কোনো না কোনো ভাবে রাজনৈতিক যে ভিত্তি সেটা অর্জনের চেষ্টা করবে। তবে যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সেই পদ্ধতির মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা তৈরি হওয়ার লক্ষণ নাই। যেমন প্রচুর ভুয়া ফটো কার্ড, যে কথা কেউ বলে নাই সেই কথাকে নিজেদের মতো করে লিখে কিছু কিছু আওয়ামীপন্থী সাইট তারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। কিছু কিছু বক্তব্য আসছে যে বক্তব্যগুলো আসলে খুবই অদ্ভুত, যেমন এই চলে আসবে, অমুক দিন ঢুকে পড়ছে, এই টাইপের যে কথাগুলি, এগুলি আসলে অবাস্তব এবং এগুলি এক ধরনের ফলস অ্যালার্টের মতো, ফলস হুমকির মতো। তো এই জিনিসগুলি কোনোভাবে একটা দলের প্রতি মানুষের আস্থা বাড়ায় না, বরং কমিয়ে দেয়। কিন্তু যেগুলো শেখ হাসিনা রেফারেন্স দিয়ে নানান ধরনের গণমাধ্যম খবর দিচ্ছে, যেমন আমাদের একটি অনলাইন পোর্টাল টাইমস অফ বাংলা কিংবা ভারতের হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার, তারা নিজেরা ইন্টারভিউ নিয়েছে এরকম বলা হচ্ছে। ইমেইলের মাধ্যমে কেউ কেউ ইন্টারভিউ নিয়েছে, কেউ কেউ বলছেন যে ফোনে ইন্টারভিউ নিয়েছেন এরকম দাবি করা হচ্ছে। শেখ হাসিনার কথা বলছি আমি। এবং সেখানে যাদের রেফারেন্স দেওয়া হচ্ছে, সে টাইমস অফ বাংলাতে বাহাদুর নাসিমের বক্তব্য দেওয়া তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে এই ডিসেম্বরই তাদের টার্গেট এবং তিনি বীর দর্পে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা, তিনি বিচারের মুখোমুখি হতে চান। এইগুলো কোনো ফটোকার্ড দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো রেফারেন্স আমি দিচ্ছি না, একেবারে মোটামুটি মূলধারা যে গণমাধ্যমগুলো সেখান থেকেই তুলে ধরছি। এমনকি মানব জমিনের মতো পত্রিকাতেও এই ধরনের রিপোর্ট এসেছে। আমার মনে হয় এগুলি বলা হচ্ছে অবস্থাটা যাচাই করে দেখার জন্য, যেগুলি বললে পরে কি হয়, কি ধরনের আচ্ছা। রিয়াকশন হয়, বা যারা বিরোধী তারা কি ধরনের প্রস্তুতি নেন। আমার ধারণা যে এগুলি এক ধরনের তারা বাজিয়ে দিচ্ছে। কিন্তু আমার যতটুকু জ্ঞান বুদ্ধি তাতে আমার মনে হয় না যে তারা ডিসেম্বরের মধ্যে ফিরতে পারবেন, অথবা এই যে তারা বলছেন তারিখ দিচ্ছেন, এইগুলি আসলে তাদেরকে আমার মনে হয় যে আরো তাদের প্রতি অনাস্থা বাড়িয়ে তুলছে মানুষের। তারিখ দেওয়ার কি আছে আপনি আমাকে বলেন? এটা কি কোনো বিয়ে শাদী? এইটা কি কোনো কারো জন্মদিন যে আমরা তারিখ দিয়ে আসবেন, ওনারা ওনারা বলবেন যে আসিতেছি অমুক তারিখ শুভ মুক্তি? ব্যাপারটা তো সেই রকম না। ওনারা যদি এখানে ওনাদের সমর্থকরা থাকে, ওনাদের যদি কর্মীরা থাকে, তাহলে এই 2 বছরে তারা কি করেছেন এই কর্মী সমর্থকদের দিয়ে? আর ফিরে আসছি বলাটা তো এত সোজা না। উল্টা আমরা দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া উঠছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। তাহলে যে পথে তারা চলে গিয়েছিলেন ওই পথে তো ফিরতে পারবেন না। অনেকেই তো বর্ডার ক্রস করে কচুরিপানা মাথায় নিয়ে, তাই না, এইসব গল্প শুনিয়েছেন না আমাদেরকে, কচুরিপানা মাথায় নিয়ে। তো ওনারা ফেরার সময় কচুরিপানা মাথায় নিয়ে ফিরতে পারবেন না, কাঁটাতারের বেড়া উঠে যাচ্ছে। তো অতএব এইসব বলার আগে আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে বললে ভালো। কারণ এগুলি মানুষের আস্থা কমে, আমি আবারও বলছি যে মানুষের বিশ্বাস কমিয়ে দেয়। আর একটা জায়গা থেকে আমি এটাও দেখলাম যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অমুক অমুক সাইট ছাড়া অন্য কোনো ঘোষণা বিশ্বাস না করতে, অন্য কোনো সাইট বিশ্বাস না করতে। তার মানে দেখেন তারা নিজেরাই বিব্রত যে তাদের নিজেদের কথাও তারা খুঁজে পাচ্ছেন না, কেউ না কেউ এরকম ভুয়া ছড়িয়ে দিচ্ছেন। তো এই যে ভুয়ার আক্রমণে তো তারা নিজেরাও বিব্রত, তাদেরকে বলতে হচ্ছে অমুক জায়গাটা আমাদের, অমুক জায়গাটা না। আমার মনে হয় না যে এগুলি এগুলি কোনো কাজের কথা। সোশ্যাল মিডিয়াতে বলে ঘোষণা দিয়ে যদি রাজনীতি করে তারা, তাহলে আমি বলবো যে তাদের আবারও একটা দুর্বিপাকের মধ্যে দিয়ে যেতে হবে। অবশ্যই আপনি যেই সাইট গুলোর কথা বলছেন বা ভুয়া বা যারা গুজব ছড়ায় কিংবা ফটোকার্ড, ইদানিং যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, আহ আমিও দেখেছি অবশ্যই অনেক ধরনের ভুয়া খবর বেরোচ্ছে। আমি সেগুলো রেফারেন্স দিচ্ছি না, বরঞ্চ বাহাদুর নাসিম ফরমালি আমাদের মূলধারা কয়েকটি গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে, সেখানে আবার বলা হচ্ছে যে প্রয়োজনে 15ই আগস্টের আগে ট্রাভেল পাস চাইতে পারেন শেখ হাসিনা ভারতে বাংলাদেশ হাই কমিশনের কাছে। আহ প্রথম প্রশ্ন হচ্ছে যে এটির কোনো সুযোগ আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে এগুলো তো বাজিয়ে দেখছে, যে বিরোধী যারা আছে আওয়ামী লীগের তাদের মধ্যে কি ধরনের রিপার্কেশন তৈরি হয়। রিপার্কেশন জায়গা থেকে আমরা দেখলাম সাবেক উপদেষ্টা আসিফ নজরুল কিংবা সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস এবং এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে এই যে গুঞ্জন শেখ হাসিনা ফিরে আসা, সেই জায়গা থেকে রিপার্কেশনটি কি আসলেই তাদের মন মতো হয়েছে বা আওয়ামী লীগের এর দ্বারা অনুপ্রাণিত হচ্ছে কিনা? ওনার তো পাসপোর্ট বাতিল করা আছে, অতএব ওনাকে তো ট্রাভেল পাসই চাইতে হবে। যেহেতু বাংলাদেশে সরকার এবং অন্যরা তার বিচার করতে চায়, তাহলে ট্রাভেল পাস চাইলে ট্রাভেল পাস দিয়ে দিক, দিয়ে দিলে তো উনি আসবে। আসলে তো স্বাভাবিকভাবেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তো ট্রাভেল পাস চাইলে এটা তো দেখাই যাবে। এটা আবার বলার কি আছে অত তারিখে ট্রাভেল পাস চাইতে পারেন? আমি এই জিনিসটা বুঝতে পারছি না। মানে আপনি মনে করেন একজন ব্যক্তি আপনার 3 দিন পরে
আপনি গোসল করবেন ধরেন, তা আপনি 3 দিন আগে থেকে ঘোষণা দিচ্ছেন যে আমি কিন্তু বাথরুমে ঢোকার জন্য আমি আমি এখন একটা তোয়ালে খুঁজছি, আমি কিন্তু তোয়ালে চাইবো, 4 দিনের আগে আমি তোয়ালে চাইবো। তো এখন এই তোয়ালের জায়গায় বসান ট্রাভেল পাস, বাথরুমের জায়গায় বসান এমবাসি, তাই না? আর গোসল বলতে বোঝান যে বাথরুমে প্রবেশ করা এমবাসিতে। তো এটা কেমন হয়ে গেল না? ট্রাভেল পাস চাইলে চাবেন, যেদিন চাবেন সেদিন নিউজ করুক, চাইতে পারি, না বলতে পারি, না কিন্তু আমার বলবে। আমার বাথরুমে যাওয়ার সঙ্গে তো আর জনগণের উপস্থিতির বিষয় নেই, যেহেতু বাহাউদ্দিন নাসিম বলছেন না, তিনি ওই ফিরে বাথরুমে আসবেন। অন্য উপস্থিতি আছে, বাথরুমে ধরেন টিকটিকি আছে, হ্যাঁ, তেলাপোকা আছে, তাই না? বাথরুমের আছে, মানে আমি উদাহরণটা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে একটা উদাহরণের মতো, যে আপনি 3 দিন পরে কি করবেন এটার জন্য আজকের থেকে বলা আমি অমুক দিন তোয়ালে চাইবো, ব্যাপারটা কেমন না? এটা যে কোনো কিছু হতে পারে। আপনি হোটেলে যাবেন, 3 দিন আগে থেকে বলছেন আমি কিন্তু 4দিন হোটেলে খাবো, আমি কিন্তু স্যান্ডেল খুঁজবো। তো এইগুলা কেমন অদ্ভুত না? আপনি যেদিন চাবে সেদিন চাবে, সবাই জানবে যে ওদিন চেয়েছে, এত আগের থেকে ঘোষণা না দরকার আছে? কিন্তু এটা কি ঢোল বাজানোর, কিন্তু এটা কি ঢোল কিন্তু বাজানোর জিনিস? না কিন্তু এখানে তারা ঢোল বাজাচ্ছে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠছে যেদিন শেখ হাসিনা ফিরবেন সেদিন বিমানবন্দরে জনসমাগমের ব্যাপক উপস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে নেতা কর্মীদের চাঙ্গা করা কিংবা একটা প্রস্তুতি গ্রহণের বিষয়, সেই জায়গা থেকে তো তাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করতে হবে, তাদের ওনারা বক্তব্য এগুলা অনুযায়ী বলে, পাওয়া যাচ্ছে। আর ওনাদের নেতা কর্মীদের উপরে দেখা যায় যে আরো ভালো করে সিস্টেম অ্যাপ্লাই হয়, তার আরো কিছু নতুন নিরীহ লোকজন জেলখানায় ঢুকে যাবে। ওনারা এগুলা উল্টা ওনাদের কর্মীদের ক্ষতি করে। আসবে না টাসবে না কিছু না, কিন্তু এইখানে অমুক দিন জনসমাবেশের হুমকি আছে, অতএব ধরে ধরপাকড় করে ধরেন আরো কিছু লোকজন জেলখানায় ঢুকে যাবে। এগুলা কেন করে আমি জানি না, এগুলা কোনো বলার জিনিস না। উনি প্লেনে উঠবে, লোকে জানবে তো উনি প্লেনে উঠেছে, উনি ট্রাভেল পাস নিবে, লোকে জানবে না, এত আগে থেকে বলার কি আছে? আর উনি আসলে পরে যদি এমন জমায়েতই হয়, তো জমায়েত হইলে ওনারা তখন জমায়েত করবে। এত মানে আমি বুঝতেই পারি না যে এটা কি সানাই বাজায় সিঙ্গা বাজায় বলার মতো ব্যাপার যে আসিতেছি আসিতেছি। আর যে প্রশ্নটি ছিল যে আপনার বক্তব্য অনুযায়ী যে ধরেও নেই যে তারা আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের মধ্যে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের এই ধরনের ঘোষণার মধ্য দিয়ে। তো আমরা দেখলাম যে এই ধরনের গুঞ্জনের মধ্য দিয়ে আসিফ নজরুল সাবেক উপদেষ্টা এবং আর এক সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দিলেন এবং সেখানে বলা হলো যে কিভাবে আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ রাজপথে না থাকলেও তাদের উপস্থিতি কতটা আছে সেটি তুলে ধরার চেষ্টা করেছেন মাহফুজ আলম। এবং পাল্টা আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ ফিরে আসেনি, এসেছে তাদের দম্ভ, তাদের যে আত্ম অহমিকা কিংবা দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এসব বলার চেষ্টা করেছেন। তাহলে কি রিপার্কেশনটা সত্যি হচ্ছে? আসিফ নজরুল কিংবা মাহবুব আলমের কি প্রতিক্রিয়া, এটা কি কিছু আসে যায়? তাদের তো কোনো দল নাই, তাদের কোনো রাজনৈতিক অবস্থানও নাই। ওনাদের প্রতিক্রিয়া ওনাদের যার যার ব্যক্তিগত প্রতিক্রিয়া, এতে কি আসে যায়? আর মাহবুব আলম যেটা বলেছেন সেটা যত না আওয়ামী লীগের ফিরে আসা, তার চেয়ে বেশি হচ্ছে অন্তর্বর্তী সরকারের যত অন্যায় কুকর্ম সেটার একটা ফিরিস্তি। কারণ উনি তো বলেছে যেদিন মব হলো, যেদিন সংঘ নির্বাচিত হলো, এইসব বলেছেন না? যেদিন গণতন্ত্র ভুলুণ্ঠিত হলো, যেদিন ছাত্ররা ক্লাব বানালো, লুম্পেন হয়ে গেল, এইসব লিখেছেন না? তো এগুলা তো উনি মূলত ডক্টর ইউনূসের শাসন আমলে যে অনেক কুকীর্তি হয়েছে সেগুলোর একটা বিষয় বলেছেন। তো এটা তো আর ওনার প্রতিক্রিয়া না, উল্টা এটা ডক্টর ইউনূসের শাসনকে এক ধরনের স্যাটায়ারিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে যে আওয়ামী লীগে ফেরত আসার দরকার নাই, ইউনূস সাহেব নিজে আওয়ামী লীগ ছিলেন, ব্যাপারটা এরকম আর কি। তো এটা করেছে মাহফুজ সাহেব। আর আসিফ নজরুল সাহেব তো শিক্ষকতা ফেরত গিয়েছেন, ওনার এখন এগুলা নিয়ে এত চিন্তা কেন, এটাও একটা প্রশ্ন। এই চিন্তা তো তার করার দরকারই নাই। অন্তর্বর্তী সরকারের কাজ শেষ হয়ে গিয়েছে, উনি তার পুরনো পেশায় ফেরত গিয়েছেন। কে কোথা থেকে কিভাবে ঢুকে পড়লো তার কি? তিনি ওখানে বসবেন, উনি বসে বসে দেখবেন এবং দেখবেন ওনার ছাত্ররা যদি বিচারের মুখোমুখি হয় ও পতিত যারা নেতৃবৃন্দ, তাহলে ওনার কোন ছাত্র উকিল হয়, কোন ছাত্র কার পক্ষে দাঁড়ায়, উনি সেগুলা দেখবেন বসে বসে। কিন্তু এর মধ্য দিয়ে পাল্টা কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা যে মাহফুজ আলম বা আসিফ নজরুল্লাহ যেভাবে উঠে পড়ে লেগেছেন, শুধু তা নয়, বিদেশেও ডক্টর ইউনূসের অনুসারীদের অনেকেই বেশ সরব, শুধু আওয়ামী লীগ নিয়ে নয়, যারা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন বা এক ধরনের জবাবদিহিতা চাওয়ার চেষ্টা করছে আমাদের মতো অনেকে, তাদেরকে এক ধরনের টার্গেটে পরিণত করা হচ্ছে যে আহ, আপনাদের মতো বা আমাদের মতো কিছু মানুষেরও নিশ্চয়ই কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এগুলো বলার কারণ কি? অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমই তাদেরকে নিরাপত্তাহীন করে ফেলেছে। কারণ তারা তো জানেন তারা কোথায় কোথায় কি কি গন্ডগোল করেছেন।
অতএব যদি কখনো এরকম ফিরে আসার গল্প ওঠে তখনই তারা নিরাপত্তাহীন বোধ করতে থাকে। অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ এবং নির্ভেজাল ভূমিকায় থাকতেন তাহলে তাদের চিন্তা করার জন্য কোনো কিছু দরকার হতো না, কিন্তু তারা তো মিথ্যা মামলা, ভুয়া মামলা, লোকজনকে হ্যারাস করা, স্বজনপ্রীতি করা, দুর্নীতি করা, টিকা না কিনে শিশু মৃত্যুকে ত্বরান্বিত করা, এরকম হাজারো রকমের উল্টাপাল্টা কাজ করেছেন। সিগনেচার ছাড়া প্রজেক্ট অনুমোদন করা, টাকা পয়সা নিজের পৈতৃক এলাকায় দিয়ে দেওয়া, নিজের স্বামীর সম্পত্তি উদ্ধার করা অথবা নিজের স্বামীর বন্ধুর সম্পত্তিকে প্রোটেক্ট করা, এরকম নানান কাণ্ড কারখানা করেছেন যেহেতু, তাই তারা বেশি উৎকণ্ঠিত হয়ে যান যখনই কথা উঠে যে এই বুঝিয়ে এলো, এই বুঝিয়ে এলো, এবং দেখা যায় তাদের অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয়। আমার তো মনে হয় যে এই ক্রিয়া প্রতিক্রিয়া কেবলই তাদের এক ধরনের ভীতি, এক ধরনের শঙ্কা থেকে। আসলে এখন যে অবস্থা, আওয়ামী লীগ যদি ফিরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড শুরুও করে, তাদেরকে তাদের ওই ইম্প্যাক্ট ফেলার মতো জায়গায় যেতে নিশ্চয়ই অনেক সময় লাগবে। কিন্তু তারা এতটা আতঙ্কিত কেন? ডক্টর ইউনূসের সহযোগিতা আমি বললাম যে যারা তারা রয়েছেন, ভুলভ্রান্তি করেছেন, এই জন্য তারা আতঙ্কিত, কারণ তাদের ভুল ভ্রান্তি গুলা তখন অনেক উঠে আসবে উপরে, এই জন্য। আমি আরেকটা বিষয় আপনার কাছে প্রশ্ন রেখে উত্তরটা নিয়ে শেষ করতে চাই অনুষ্ঠানটি। সেটি হচ্ছে যে মার্কিন চুক্তি নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে, গত অনবরত এই সরকার আসার পর থেকে নিয়মিত আলোচনা হচ্ছে। কিন্তু এর জায়গা থেকে যারা মার্কিন চুক্তি বিরোধিতা করছেন, যারা মনে করছেন যে এটি স্রেফ গোলামী চুক্তি, আমাদের সার্বভৌমত্ব কিংবা আমাদের স্বাধীন মতামত গ্রহণের সিদ্ধান্ত একেবারে ভুলুণ্ঠিত, সেই জায়গা থেকে আহ সরকার কোনো ধরনের রিভিউ এর জায়গা যাচ্ছে না। বাতিল তো দূরের কথা, ইভেন তারাও টার্গেটের শিকার হচ্ছে। এই যারা ডক্টর ইউনূসের অনুসারী, তারাই টার্গেট করছেন যারা মার্কিন চুক্তি নিয়ে কথা বলছেন। সরকারও কিছু করছে না, এমনকি তদন্তর জন্য একটি রিট করা হলো ডক্টর ইউনূস সরকারের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে, সেটিও খারিজ করে দেওয়া হলো। অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিলেন সেটিও চরম আপত্তিজনক। সব মিলিয়ে আসলে আপনি কি ভাবছেন? আমি ভাবছি যে একটি বৃহৎ শক্তির সাথে যখন কোন সরকার একটা চুক্তি সই করে ফেলে, সেই চুক্তি রদ করা কিন্তু অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এই কাণ্ডটা ডক্টর ইউনূস করে গিয়েছেন, এবং ডক্টর ইউনূসকে আমার মনে হয় যে সরকারের উচিত ডেকে ভালো করে তদন্ত করা। তবে ইউনূস পন্থীরা কিন্তু বলেছেন যে সরকার এটা জানতো, বলেছেন যে সরকারি দলকে জানিয়ে এটা করা হয়েছে, জামাত ইসলাম এটা জানতো, তাদেরকেও জানিয়ে করা হয়েছে। ফলে একদিকে যেমন ইউনূস সাহেবের লোকদেরকে প্রমাণ করতে হবে যে বিএনপি এবং জামাত এটা জানতো, অন্যদিকে বিএনপি এবং জামাতকেও বলতে হবে যে আমরা এটা জানতাম না। এবং যদি তারা সত্যিই না জানেন তাহলে এই চুক্তিটা কেন করা হলো এটি নিয়ে একটা জিজ্ঞাসাবাদ করা উচিত ডক্টর ইউনূস এবং এই চুক্তির সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন। আরেকটি হচ্ছে এই চুক্তির কোন ধারাগুলি বাংলাদেশের অধিকার কিংবা বাংলাদেশের যে সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেগুলিকে ক্ষুণ্ণ করে, এই বিষয়টা সরকারের পরিষ্কার করে বলা উচিত এবং এটা নিয়ে আমেরিকার সঙ্গে নেগোশিয়েট করা উচিত। কিন্তু আর কি কোনো স্কোপ আছে যেখানে সরকারি খোদ পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে এই চুক্তি নিয়ে সবাই জানতো, যদিও জামাত মৃদু আপত্তি করেছে, বিএনপি একেবারেই চুপ, এবং তিনি তো বিএনপির প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে, সরকারের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র ডক্টর খলিলুর রহমান। তো সেখানে সরকার কি ক্লিয়ার করবে যে না আমরা জানতাম না? না, সরকারকে এই জিনিসটা বলতে হবে, জানলে বলতে হবে হ্যাঁ আমরা জানতাম। যদি তাদের কোথাও আপত্তি থেকে থাকে সেটাও বলা দরকার ছিল যে আমরা জানতাম কিন্তু এই জায়গাতে আপত্তি দিয়েছিলাম। অথবা তারা যদি পুরোটা মেনে নিয়ে থাকেন সেটাও তাদের পরিষ্কার বলে দেওয়া উচিত যে এটা জানতাম আমরা মেনে নিয়েছি, আর না মানলে সেটাও বলা উচিত। সেটি বলেছেন আপনি, যদি বলছেন সেটিও অনেকখানি শুনেছি আমরা অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির সাহেব, তিনি বলেছেন যে এই চুক্তির প্রতি শ্রদ্ধা জানানো উচিত। তাহলে আর বাকি থাকছে কি? এখন এটা তো পলিটিক্যাল ডিসিশন। 2/3 আসন নিয়ে কোনো দল যদি চুক্তিটাকে শ্রদ্ধা জানায়, রেসপেক্ট করে, তাহলে চুক্তিটা থাকবে। এবং চুক্তিটা থাকলে এই চুক্তির যা কিছু ভালো মন্দ সেটা সরকারকেই তো ঘাড়ে নিতে হবে। সরকারের কাজকর্মে হয় সুবিধা হবে নাহলে অসুবিধা হবে। অতএব এই চুক্তিটাকে যদি তারা শ্রদ্ধা জানান, শ্রদ্ধার যে কোনো চুক্তিকে আপনি জানাতে পারেন, শ্রদ্ধা জানালেই তো আর চুক্তিটা ঘাড়ের উপর চেপে বসে না। কিন্তু চুক্তিটা যখন ঘাড়ের উপর চেপে বসবে, ওই চাপ মোকাবেলা করা এবং ওই চাপের মধ্যে থেকে নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়ন করা, এই কাজগুলো যদি সরকার করতে পারেন তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু সরকার যদি তার কার্যক্রমে বিঘ্ন অনুভব করেন, সেই বিঘ্ন অনুভব করলে কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। এবং সরকার যেসব জায়গাতে বিব্রত হবেন সেই বিব্রত হওয়ার জায়গাগুলোতে আমাদের জন্য ক্ষতিকর হবে। তাই আমার মনে হয় সরকারের পরিষ্কার থাকা উচিত এই চুক্তির ব্যাপারে। কিন্তু সরকার প্রতিনিধিরা তো বারবার বলছে যে দেশের ক্ষতি হয় এমন কিছু বিএনপি সরকার করবে না।
এই একই বক্তব্য সবাই দিচ্ছেন, কিন্তু ক্ষতির বিষয়গুলো তো বিশেষজ্ঞ যারা রয়েছেন, বিশ্লেষক যারা রয়েছেন, সুধী সমাজের প্রতিনিধিত্ব করেন, তারা এখন তো ক্ষতি এই হয় কথাগুলো এরকম কিছু বলছেন। আপনি করবেন না, কিন্তু এই চুক্তিতে যা আছে সেখানে তো আসলে হার্ম হ্যাজ টু বি ডিফাইন্ড, যে কিভাবে ক্ষতি হবে। তো এইখানে কিন্তু চুক্তিটা যদি বলবৎ হয়, তাহলে যারা চুক্তির পক্ষে তারা বলবে যে না, এখানে তো ক্ষতির কিছু নাই, চুক্তি করেছে, চুক্তি মেনেছে, এখানে যা আছে সেটাই উভয় পক্ষের সম্মতিতে হয়েছে, অতএব এটা নিয়ে উচ্চবাচ্য করা যাবে না। আর যারা মনে করবেন ক্ষতি হচ্ছে, তারা তো ব্যাখ্যা করবেন কিভাবে ক্ষতি হচ্ছে। জনগণ সেই সিদ্ধান্ত ব্যাখ্যাটা আমি নিবে পাচ্ছি, আসলে যে, জনগণ সেই সিদ্ধান্ত ব্যাখ্যাটা নিবে যে পাচ্ছি। কোন দিকে যুক্তি বেশি। এবং আমার ধারণা যে এই চুক্তিটা যদি সত্যি সত্যি খারাপ ইম্প্যাক্ট ফেলে, তাহলে এটার মূল ক্ষতির শিকার হবে সরকারি দল। সংঘর্ষ মানে তো আর যুদ্ধ না। যুদ্ধ আমাদের সাথে তারা করবে না, কারণ বহির্বিশ্ব এবং পাকিস্তান, তুরস্ক চাচ্ছে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ হোক। বাংলাদেশকে বলির পাঠা বানানোর জন্য পাকিস্তান এবং তুরস্ক রেডি হয়ে আছে যুদ্ধের ময়দান বানানোর জন্য। তারা অনেকটা, যেটা আমি উদাহরণ দিয়ে থাকি, যে শত্রুকে বাঘ মারতে শত্রুকে পাঠাও। তো পাকিস্তান তুরস্ক চিন্তা করতেছে যে এই ভারতের সাথে বাংলাদেশকে ঠেলে দাও, কারণ বাংলাদেশ তাদের দৃষ্টিতে শত্রু, কারণ ভাগ হয়ে গেছে, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে। তো এখন যদি জিতে যায় তাও লাভ, আর যদি বাংলাদেশ হেরে যায় তাও লাভ, দুই দিকেই তারা উইন উইন থাকবে। এটা ভারত জানে, তাই ভারত আগে কখনো যুদ্ধ করবে না। কিন্তু যেভাবে চুলকানো হচ্ছে, যেভাবে ঘাও বানানো হচ্ছে, ভারতকে যদি বাধ্য করে নামতে, ভারত যুদ্ধ করবেই। সীমান্তের যেটা বললেন, একটা সবচেয়ে অনেক দীর্ঘ একটা সীমান্ত আমাদের সাথে, ৩ দিকে সীমান্ত রয়েছে ভারতের সাথে। ডিসপিউট তো কিছু কিছু জায়গায় থাকবেই। আমি মনে করি এগুলো আলোচনা করেই সমাধান করা সম্ভব। কারণ ভারত হচ্ছে একটা নিরীহ প্রতিবেশী, শক্তিমান, বুদ্ধিমান, অর্থনৈতিকভাবেও শক্তিশালী, সামরিকভাবেও শক্তিশালী, কিন্তু তারা নিরীহ। তাই সেখানে আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। আর যদি আসলে ইন্টেনশন থাকে ভারতের সাথে যুদ্ধ করবে, খোঁচাবে, সেটা তো ভিন্ন কথা। সেটার জন্য তো অজুহাতের অভাব হবে না। তারা বাংলাদেশে আর ২-৪টা হাদিকে মেরে ফেলে বলবে এটা ভারত করাইছে বলে আক্রমণ করতো। তারা কত রকম অজুহাত, তো তাদের অভাব নেই। কিন্তু ভারত এই ব্যাপারে খুবই সতর্ক। আপনি যেটা বললেন সীমান্তে যে উত্তেজনা, এটা বাড়বে, আরো বাড়বে। ধীরে ধীরে এই উত্তেজনা আরো বাড়বে। আপনি দেখেন, গরু নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু গরু কিন্তু আসতেছে। আজকে আমার কাছে ৫-৭ জন বিভিন্ন সীমান্তের ভিডিও পাঠিয়েছে, সত্য মিথ্যা এগুলো জানি না। তারা বলতেছে যে ভারত থেকে প্রচুর গরু আসতেছে এবং সয়লাভ। শুধু তাই না, তারা গরুর হাটগুলোও দেখালো আমাকে। কয়েকগুলো সীমান্তে না, শুধু গরুর হাটও কয়েকটা পাঠিয়েছে, যে এইখানে দেখেন, এগুলো দেখেই বোঝা যায় ভারতের গরু চলে এসেছে। তার মানে কি, তলে তলে সবই ঠিক আছে। তো সীমান্তে যে বিরোধটা দেখতেছেন, এটা এই মুহূর্তে আইওয়াসও হতে পারে ২ পক্ষ থেকে। তাছাড়া বাংলাদেশে তো সামনে পুশব্যাক করবে। মানে ওদের ভাষায়, আমাদের ভাষায় পুশিন, ওদের ভাষায় পুশব্যাক। কারণ বাংলাদেশে যত অবৈধ বাংলাদেশী আছে ভারতে, এই মুহূর্তে যত অবৈধ ভারতীয় বাংলাদেশী মুসলমান যারা অবৈধভাবে ভারতের ভিতরে রয়েছে, তাদেরকে তারা পুশব্যাক করবে, কোনো সন্দেহ নাই। অলরেডি আপনি জানেন যে বোম্বের একটি বান্দ্রা, একটা দাদর নাকি বান্দ্রাতে স্টেশন ভেঙে ফেলা হয়েছে। সেখানে কিন্তু অর্ধেকই ছিল, সেই বাসিন্দাদের মধ্যে অর্ধেক ছিল ভারতীয়, আর অর্ধেক ছিল বাংলাদেশি এবং রোহিঙ্গা। তো এই যে লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ, এগুলো কারা? এগুলোকে ধরবে আর পাঠাবে। সেখানে অস্থায়ীভাবে তারা মসজিদও বানিয়েছিল, যাতে মসজিদের কথা বলে রেলের জমিতে ৫০ বছর যাবত সেখানে দখল, ৪০-৫০ বছর নাকি এরকম রেলের জমি দখল করে সেখানে ছিল। ওগুলো ভেঙে দিয়েছে, ওর ভিতরে ছিল রোহিঙ্গাদের আস্তানা, অবৈধ বাংলাদেশীদের আস্তানা। তো এগুলো এখন পাঠাবে, তারা ধরবে আর পুশব্যাক করবে, ধরবে আর পুশব্যাক করবে পশ্চিমবঙ্গ সীমান্ত বা ত্রিপুরা দিয়ে। বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে আরো উত্তেজনা দিকেই যাবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি আওয়ামী লীগেরা ভেতর থেকে আন্দোলন করবে, বিএনপি চেষ্টা করবে, কিন্তু এখন বিএনপি যত যাই বলেন, বিএনপি কোনোভাবে যুদ্ধ চাইবে না। কারণ যুদ্ধে যদি জিতে তাহলে হারবে, আর হারলে একেবারেই ঠকবে, ধ্বংস হয়ে যাবে বিএনপি। কোনো কারণে যদি ভারতের সাথে যুদ্ধ করতে চায়, ভারত তো প্রথমে ফুড চেইন বন্ধ করে দিবে, বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে, সরকারই থাকবে না। তাই বিএনপি যতই ফালাফালি করুক, যতই সুদূর বুদুর করুক, বিএনপি কিন্তু যুদ্ধ চাইবে না। কারণ বিএনপি জানে যুদ্ধ শুরু করলে সরকার ৩ দিন টিকবে, না খেয়ে থাকবে তো জনগণ। লাগলো জামাত তো লাফালাফি করবেই, ভারতের সাথে একটা ভেজাল হোক। বিএনপির সাধারণ কর্মীরা চাইবে, বিএনপির নেতারাও চাইবে, কিন্তু সরকারে যারা আছে তারা চাইবে না।